হ্যালো প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। তো প্রিয় বন্ধুরা, আমি একজন রিকশাওয়ালা। আমার নাম মিলন। আমি নিয়মিত একজন ম্যাডামকে নিয়ে যাওয়া আসা করতাম। ম্যাডাম দেখতে খুবই সুন্দরী ছিলেন। যেমন উঁচা লম্বা ছিলেন, তেমনি দেখতে এতটাই সুন্দর ছিল যা তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। ওনার থেকেও সুন্দর ওনার গাছের ডাব। ডাব দেখলে তো একদম কি বলবো, মনে হয় যে সমস্ত ডাবের পানিগুলো নিংড়ে খেয়ে নেই। যেন কত বছরের পিপাসা মিটবে এই ডাবের পানি খেলে। যাই হোক, সেটা তো আমি সামান্য একজন রিকশাওয়ালা হয়ে তাকে আর বলতে পারি না। আমি তাকে খুব যত্ন সহকারেই অফিসে নিয়ে যেতাম এবং ছুটির পরে আবারও নিয়ে আসতাম। সে মাস বাই আমাকে একটা স্যালারি দিত। যাই হোক, এখানেও শেষ নয়। এই রিক্সা নেয়া বা দিয়ে আসার পরও আমার কিছু কাজ থাকতেন ওনার বাড়িতে। উনি খুবই ভালো ছিলেন। ওনার নাম ছিল প্রিয়া। প্রিয়া ম্যাডাম দেখতে তো চমৎকার, ঢোলাঢালি জামা কাপড় পরতেন। অনেকটা গায়ের রং ফর্সা ধবধবে ছিল। ঠোঁট দুটো পাতলা ছিল, নাকটা সরু ছিল, মুখটা হালকা একটু গোলগাল সিমসাম ছিল। সে দেখতে যেমন একদম চিকনাও নয়, আবার একদম মোটাও নয়। তার ফিটনেস ছিল মারাত্মক সুন্দর। এই দেখে আমি তার রূপে গুণে মুগ্ধ হয়ে যাই, কিন্তু সামান্য একজন রিকশাওয়ালা হয়ে আমি তাকে বিষয়টা কোনোভাবেই বলতে পারি না। তার ছুটির দিনে সে আমাকে ফোন করলো, বলল, মিলন একটু আসতে পারবে? আমি বললাম, হ্যাঁ অবশ্যই আসতে পারবো, কেন আসতে পারবো না। কিন্তু আমার তো মনের মধ্যে আজকে প্রায় 7 বছর হলো ওনাকে অফিসে নেওয়া দেওয়া করছি। আমার মনের মধ্যে অন্যরকম ইচ্ছে ছিল। আমি ভাবলাম যে আজকেই সুযোগ, আজকে ম্যাডামের ছুটিও আছে। আমি এলাম। আসার পরে ম্যাডাম আমাকে ঠান্ডা শরবত দিল। 2টি গ্লাস ছিল। আমি সুন্দর করে সেই পাউডার একটি গ্লাসে মিশ্রণ করে দিলাম। ম্যাডাম শরবত রেখে রান্নাঘরে গিয়েছিল। আমারটা আমি নিয়ে খেয়ে ফেললাম। ম্যাডামও খেয়ে ফেললো। খেয়ে ফেলার পরে তার সঙ্গে আমার সাথে অনেক কথা হলো। কথা হয়, আমি অনেকটা সময় অপেক্ষা করি। করতে করতে সেও আমাকে যেতে বলছে না। সে আমাকে তার বাড়ির কিছু ফ্লোরের টাইলস ফেটে গেছে সেই সম্বন্ধে কিছু কিছু কাজে বিষয়ে কথা বলছিল। এই বলতে বলতে সে সোফার উপরে অচেতন হয়ে পড়ল। আমি আমার ইচ্ছে পূরণ করার কাজে লেগে পড়লাম। যেমন যে এতটাই পিপাসা লেগেছিল আমি আমার পিপাসা ইচ্ছামতো মিটালাম। তারপর তার ওয়ালের যতগুলো সাইড ছিল আমি খুব সুন্দর করে ঘষে ঘষে মেজে মেজে পরিষ্কার করলাম। যাই হোক, করার পরে ফাইনালি তো ফ্লোরটা এখন পরিষ্কার করতে হবে, মানে ঘরের ভিতরটা। এখন ঘরের ভিতরে পরিষ্কার করা শুরু করলাম। ফাইনালি সেটা আমি খুবই ভালোভাবে করলাম। এখন ওনাকে আমি এ অবস্থায় রেখে তো আর যেতে পারি না। সে ওই অবস্থায় আছে। আমার মনে আবারও কিছুটা জেগে উঠল। তখন যখন আমি দেখলাম সে কিছুতেই চেতন হচ্ছে না, তারপরে আমি আবারও তাকে বাড়ি পরিষ্কার করার কাজে লেগে পড়লাম। তার সেই বাড়িটাকে আমি আবারও খুবই যত্ন সহকারে পরিষ্কার করতে থাকি। এমন সময় সে লড়াচড়া দিয়ে বসে। আমি ভয়ে চুপ হয়ে যাই। ভাবলাম যে ভেঙেই যায় কি না। তখনও সে উঠল না। আমি মোটামুটি ওয়ালের চারো সাইড পরিষ্কার করে নিয়েছিলাম খুবই যত্নের সাথে। তোমরা তো অবশ্যই বুঝতে পারছো আমি ওয়াল কাকে বলছি এবং ঘরের মেঝে কাকে বলছি। প্রিয় বন্ধুরা, ইউটিউবের অনেক কঠিন নিয়মকানুন থাকার কারণে অত খুলিয়ে তোমাদের কিছু বলতে পারছি না। তোমরা অবশ্যই বুঝে নিও। তো প্রিয় বন্ধুরা, আমি যখন ফাইনালি ফ্লোরে কিছু সময় ধরে আমার পরিচ্ছন্ন কাজ চালিয়ে যাচ্ছিলাম, তখন সে চোখ খুলে বসলো এবং ঝাপসা ঝাপসা করে আমায় দেখতে থাকলো। তখন আমি এমন একটা মুহূর্তে ছিলাম যে আসলে নিজেকে কন্ট্রোল যে করব, সমস্ত কন্ট্রোলের বাহিরে ছিল। আমিও নিজেকে কন্ট্রোল করতে পারলাম না। সে চোখটা খুলেই বলছে, তুমি এটা কি করছো? আমি বললাম, কেন? তোমার দেয়ালে অনেক ময়লা পড়েছিল, আমি সেটা পরিষ্কার করছি। তুমি কি খুশি হওনি? একটু সময় দাও, দেখবে তুমি সত্যিই খুশি হয়ে যাবে যখন আমার এই ফ্লোর এবং ওয়ালের সাইডগুলো সম্পূর্ণভাবে পরিষ্কার করা হয়ে যাবে। তখন যা হবার হয়েই তো গিয়েছিল, কারণ তার
ঘরের এবং বাড়ির সব কাজগুলো তো আমার হাতে ছিল। এখানে আর লজ্জা করে কোনো লাভ হবে না। এজন্যই সে আমার সঙ্গে সায় দেয় এবং আমিও খুব সুন্দরভাবে ওই মুহূর্ত পর্যন্ত আমার এই ওয়াল পরিষ্কার করা, ঘষে ঘষে পরিষ্কার করা এবং মেঝেটাকে খুবই আদর এবং যত্নে ভালোবাসা দিয়ে পরিষ্কার করায় সে অনেকটা খুশি হয়ে যায়। যাওয়ায় সে আমাকে বলল, তুমি আমাকে কি খাইয়েছিলে, তুমি সত্য করে বলো। আমি বললাম, আমি দুঃখিত, আমি তোমাকে অচেতনের কিছু ওষুধ দিয়েছিলাম, কারণ তুমি মানুষটাই এরকম, তুমি মন খারাপ করো না, আমার ইরাদা খারাপ ছিল না, আমি তোমায় খুবই পছন্দ করি, আমি একজন রিকশাওয়ালা বলে তোমায় কিছু বলতে পারিনি। তখন সে উত্তরে বলল, ভুল তুমি করেছো, কিন্তু ভুলটাকেই ভালো আমি করে নিলাম। তুমি এখন থেকে প্রতি রাতেই আমার বাড়িতে আসবে এবং আমার ওয়াল ঘষে মেজে মেজে একটু একটু করে পরিষ্কার করবে এবং আমার গাছে খুব সুন্দর সুন্দর ডাবগুলো যে আছে ওগুলো তো খাওয়ার কোনো মানুষ নাই, ওগুলো তুমি খেও, যেহেতু তুমি রিক্সা চালাও, তোমার পিপাসা অনেক বেশি। আমি বললাম হ্যাঁ। তখন থেকেই আমি ওনার গাছের যে ডাব ছিল সেগুলো নিয়মিত খেতাম। যাই হোক প্রিয় বন্ধুরা, ওনার এই কথা শুনে আমি প্রতিদিন রাতে আসা যাওয়া শুরু করলাম এই বাড়িতে, আর খুবই সযত্নে তার বাড়ির যত কাজ ছিল, যেমন ওয়াল মেজে মেজে পরিষ্কার করা, ফ্লোর মেজে মেজে পরিষ্কার করা এবং পিলারটা কত মজবুত ছিল সেই বাড়ির, তোমরা কল্পনাও করতে পারবে না। হ্যাঁ, সেই পিলার দেখে আমার ম্যাডাম তো এতটাই খুশি, সে তোমাদের আর বলে বোঝাতে পারবো না। এটা বেশ কয়েকদিন এভাবেই গেল। যাওয়ার পরে আমি তাকে অফিসে ছাড়তে গেলাম। সেদিন ছিল তার সপ্তাহে লাস্ট ডিউটির দিন। তারপর থেকে আমি ওনাকে আনার পথে সেদিন আমি মোটামুটি বেশ কিছু টাকা জমিয়ে নিয়েছিলাম আমার কাছে। তারপরে আমি ওনাকে রেস্টুরেন্টে নিয়ে গেলাম, নিয়ে যেয়ে খুব ভালো ভালো খাওয়ালাম। কিন্তু সবথেকে মজার বিষয়, প্রিয়া আমাকে রেস্টুরেন্টের বিল দিতেই দিল না। সে রেস্টুরেন্টে বসে আমার সঙ্গে অনেক দুষ্টামি করছিল, সে রীতিমধ্যেই আমাকে ভালোবেসে ফেলল। তারপরে আমি ওর সঙ্গে ওর বাড়িতে চলে এলাম। আসার পরে ওকে অনেক কিছুই জিজ্ঞাসা করলাম। উত্তরে ও আমাকে বলল, দেখো, তোমার কি মনে হয় না আমার বাবা মা কেন নেই, এই সে? আমি বললাম, হ্যাঁ মনে তো হয়, জিজ্ঞেস করার সাহস পাই না, নিজেকে বড্ড এমনিতেই অপরাধী অপরাধী মনে হয়। তখন সে বলল, শোনো, আমার বয়স যখন 16 বছর ছিল তখন আমার বাবা মা রোড অ্যাক্সিডেন্টে মারা যায়। আমিও ছিলাম সেই গাড়িতে, কিন্তু ভাগ্যের জোরে আমি বেঁচে যাই। 16 বছর বয়স থাকায় আমি অনেক কিছুই বুঝতাম। এটা আমার বাড়ি, এখানে অনেক ভাড়াটিয়া আছে। আমি বললাম, হ্যাঁ সেটা তো আমি জানি, আমার ফুপু আছে, ছোট চাচা আছে, কিন্তু তারা দেশে থাকেন না, বাহিরে থাকে। আমার দাদা দাদিও নাই, আমার নানা নানিও নাই। একটা খালা আছে, গ্রামে থাকে, অসুস্থ, আমাকে দেখার মতো আর কেউ নেই, যার কারণে আমি একাই থাকি। তুমি কোনো টেনশন করো না, তোমাকে আমার অনেক ভালো লেগেছে, আমি তোমাকে বিয়ে করতে চাই। এই কথা বলায় তো আমি একবারে আনন্দে আত্মহারা। প্রিয়া যখন দুষ্টামি করছিল তখন আমার নিজেকে কন্ট্রোল করা খুবই কঠিন হয়ে পড়েছিল, কিন্তু ওর এই কথাগুলো শোনার পর থেকে মনের মধ্যে বড্ড অনুশোচনা চলে আসলো আমার, যে আমিও কি ওর দুর্বলতার সুযোগ নিলাম। একজন মানুষ হিসেবে এটা কখনোই ঠিক নয়। তখন আমি ওকে সরাসরি এই বিষয় নিয়ে অবগত করি, কিন্তু ও আমাকে বলল, না কোনো সমস্যা নেই, তুমি 7 বছর ধরে আমার বাড়িতে যাওয়া আসা করছো, আমাকে নিয়ে আসা যাওয়া করছো, আমি ইচ্ছে করলে গাড়ি কিনতে পারি, ইচ্ছে করলে মোটরসাইকেল কিনতে পারি, ইচ্ছে করলে একটা স্কুটি কিনতে পারি, কিন্তু না, আমার ওসব ভালো লাগে না। এজন্যই আমি তোমাকে ভালো লেগেছে বলেই আমি তোমাকে বলেছি আমাকে নিয়ে যাওয়া আসা করবে, কারণ আমি তোমার মতো সেটা দেখেছি। ওর এই কথা শুনে নিজের প্রতি থাকা নিজের সমস্ত অভিযোগ দূর হয়ে গেল। তারপরে সেই রাতে আমি ওকে ইচ্ছা মতো ওর ওয়ালগুলোকে খুবই সুন্দর সুন্দর করে ভালোবেসে যত্ন করে করে পরিষ্কার করলাম। ও আমার কাজে খুবই খুবই আরও আনন্দিত হলো। তারপরে ওর ফুলটাকে আমি এত যত্ন সহিত, এত ভালোবেসে, এত এত সুন্দর করে যে ভালোবাসা দিয়ে, আনন্দ দিয়ে পরিষ্কার করেছি, তোমরা
বুঝতেই পারো যে ও এতটাই খুশি হয়ে গেছে আমার উপর, ও আমাকে লাইফ পার্টনার করবে সেই প্রতিশ্রুতি দিল এবং তারপর থেকে আমি ওর সাথেই থাকতে লাগলাম। আমি ওকে বললাম, তাহলে কি আমি রিক্সাতেই যাওয়া আসা করব, যেহেতু তোমার এটাতে ভালো লাগে? বলল, হ্যাঁ, তাতে কোনো অসুবিধে নেই। এভাবে আমাদের প্রতিটা দিন চলতে থাকলো। অন্যদিকে বিয়ের ডেট ফাইনাল হয়ে গেল। তো প্রিয় বন্ধুরা, আমরা এখন একসঙ্গে আছি এবং খুবই ভালো আছি। আর আমি ওকে খুবই খুবই আনন্দে রাখি, যা তোমরা কল্পনাও করতে পারবে না। তো আজকের গল্প এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তীতে কোনো নতুন গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার গল্প যদি তোমাদের ভালো লাগে, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। বাই বাই অ্যান্ড টেক কেয়ার।